সামনের বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে সেখানেই তাদের সাথে ঈদ পালন করতে চান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সময়ের মধ্যে তাদের ফেরাতে অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিয়ে আশ্বাস দেন জাতিসংঘ প্রধান এবং বাংলাদেশ সরকার। দিনভর রোহিঙ্গাদের সাথে কাটিয়ে শিশুদের কাছ থেকে গণহত্যার বর্ণনা শোনেন জাতিসংঘ মহাসচিব। বলেন, আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর অর্থ বরাদ্দ কমে গেলে রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়বে। সবাইকে নিয়ে দোয়া, মোনাজাত এবং ইফতারের পর বিমানে করে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তারিখ সম্বর্ধনা দেন। রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে, তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি। সেখানে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে। একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন। তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা, তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে। তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করব। এদিকে বাংলাদেশের পরিবর্তন এবং চলমান সংস্কার কার্যক্রমে জাতিসংঘ পাশে আছে বলে জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে কথা লিখেন তিনি। প্রায় আধা ঘন্টার বৈঠকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের নানান চ্যালেঞ্জ, চলমান সংস্কার এবং আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দুই শীর্ষ নেতা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘ মহাসচিবের সাথে। 1.25 ঘন্টার বৈঠকে আলোচনা হয় রোহিঙ্গা সংকটের নানান দিক নিয়ে। রোহিঙ্গা ক্যাম্পের বাইরেও কক্সবাজার পৌঁছে বিমানবন্দর সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে সার্কিট হাউসে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার প্রদান করে জেলা প্রশাসন। পরে খরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেই সাথে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকার প্রধান। কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা। ক্যাঙ্গুরি গরম যাইব অনার মনত কি আছে জানিবেন আর কথা কই বললে নয় অনার তো জানিবেন আসিদ। মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে এখনো শোকের মাতম। সহমর্মিতা জানাতে তার গ্রামের বাড়িতে ছুটে যান বিভিন্ন অঞ্চলের মানুষ। শিশু আসিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। সমবেদনা জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানান, এই পরিবারের পাশে থাকবে বিএনপি। মাগুরার বিশিষ্টজনেরাও নেন খোঁজ খবর। সবাই আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মামলার প্রধান আসামি হিটু সহ সবাই রিমান্ডে রয়েছে। এই যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আমি আশা করব অবশ্যই এই সরকার এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। কারণ সরকারের কাছে আমার একটা দাবি আছে যে ক্লাস 9-এ পড়া ছাত্রী এখন যে কোনো একটা ছোটোখাটো যদি একটা কর্মের ভিতরে ঢুকাই দিত তাহলে ধরেন ও আমার বোঝাই আর থাকতো না। শিশু আসিয়ার ধর্ষকদের 48 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকরের দাবিতে নাটোরে প্রতীকী ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়। শুক্রবার রাতে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে সর্বসাধারণের ব্যানারে এই ফাঁসির মঞ্চ করা হয়। এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আমান, নাটোর জেলা আহ্বায়ক শিশির মাহমুদ সহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে 24 ঘন্টা বাকি আছে। আসিয়ার অপরাধীদের দ্রুত বিচার না হলে সরকারের পরিণতি আগের সরকারের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সেই সাথে তনু, খাদিজা সহ সকল ধর্ষণের বিচারের দাবি জানান। দেশব্যাপী নারী, শিশু এবং নির্যাতনের তথ্য সংগ্রহ, আইনি এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি জানান, 84টি সাংগঠনিক জেলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই সেলের পক্ষ থেকে প্রতিটি জেলায় নির্যাতিত ও নিপীড়িতদের আইনি এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। রিজভী আহমেদ বলেন, গত 15 বছরের বিচারহীনতার সংস্কৃতির রেশ ধরেই এখনো ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা,
কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। এই যাত্রার খবর, ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেল স্টেশন। শুক্রবার দেওয়া হয়েছে 24শে মার্চের অগ্রিম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কালোবাজারি বন্ধ করতেই অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে। এক সপ্তাহ চলবে আগাম টিকিট বিক্রি কার্যক্রম। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। প্রতিদিন প্রায় 33,500 টিকিট দেওয়া হবে। কাউন্টার টিকিট নেই কেন, এটা তো আমারও প্রশ্ন। কাউন্টার কেন টিকিট থাকবে না? অনলাইনে তো কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না, তার জন্য তো নিজেরা এসে টিকিট কাটা উত্তম। কাউন্টারে অবশ্যই টিকিট রাখা দরকার। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল অংশের জন্য টিকিট দেওয়া হয়েছে। সেখানে আমাদের 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য আছে 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত 8টার দিকে মধুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইফতারের পর মাকে হত্যা করে শালিকা গ্রামের রাজীব পাগলা বাড়ির পাশের আনারস বাগানে মায়ের মরদেহ পুঁতে রাখার জন্য নিয়ে গেলে তার স্ত্রী দেখে ফেলে। বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে রাজীব। টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও 2 জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় রাজীব। পরে তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তের মায়ের মরদেহ উদ্ধার করে। রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুনামগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগের 3 ঘন্টার মধ্যে অটোরিকশা চালক এবং এক যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দিরাই উপজেলার গণিগঞ্জ বাজার এলাকায় ধর্ষণ থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দেয় এক কিশোরী। ভুক্তভোগী জানান দিরাই বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় 2 যুবক গাড়িতে ওঠে। ধর্ষণের উদ্দেশ্যে সিএনজিটি গন্তব্যপথে না নিয়ে শান্তিগঞ্জের দিকে নিয়ে যায় তারা। গাড়ির পর্দা ফেলে মেয়েটির হাত মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালানো হয়। উপায়ন্তর না দেখে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয় ওই কিশোরী। পরিস্থিতি বুঝে পালিয়ে যায় 2 যুবক সহ অটোরিকশা চালক। গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। থানায় অভিযোগ দেওয়া হয়েছে আর এর পরপরই অভিযান শুরু করে পুলিশ। সুনামগঞ্জের সাইডে নিয়েছিল, পর্দা লাগাই লেছে গাড়ি, পরে জুড়ে আমার হাতের মধ্যে ধরে রাখছে, ছাড়ে না, মুখের মধ্যে ধরে রাখছে 2 হাত দিয়া, ছাড়ে না, অনেক সময় ছাড়ে না, 2 জনে ধরে রাখছে। তো আমার সারা লড়ার মধ্যে কিছু করতে পারি না। একটা লাভ দিয়া মোবাইল হাত থেকে নিয়ে ফোনে দিয়া লাভ দিচ্ছে গাড়ির থেকে। অন্যদিকে রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মারকাজুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ইয়াসিন মিয়া নামের এক শিক্ষককে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, 2য় শ্রেণীর ওই শিক্ষার্থীকে ইয়াসিন মিয়া মাথা এবং শরীর টেপানোর জন্য রুমে ডাকেন। রুমে নিয়ে এক পর্যায়ে বলাৎকার করেন তিনি। বিষয়টি শিক্ষার্থী তার বাবা মাকে জানালে তারা এই বিষয়ে কথা বলতে মাদ্রাসায় যান। মাদ্রাসার প্রধান শিক্ষক এক পর্যায়ে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই শিক্ষককে আটক করে মারধর করে এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেয় তারা। এই ঘটনায় ওই শিক্ষক ইয়াসিন মিয়া পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ। হবিগঞ্জে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা এবং পরে বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটল। শুক্রবার দুপুরে বাহুবল উপজেলায় ঘটনার সূত্রপাত। ভুক্তভোগী পরিবার জানায় ঘোষপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল কনের, আর সেখানেই উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ করে পাশের আলমপুর গ্রামের কয়েকজন যুবক। এক পর্যায়ে তারা কনের বাড়ির লোকজনদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। আর এরই জেরে বিয়ের আগে শুক্রবার দুপুরে কনের বাড়িতে হামলা চালানো হয়। হামলায় আহত হয় কনের মা, চাচি সহ অন্তত 15 জন। আহতদের মধ্যে 2 জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং 3 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা হুমকি দামকি দিছে আর আমরা চেয়ার চুয়ার যে আসারছে, তারপরে হয়েছে যে এই বক্স খেলে গিয়ে রমজান মাস, তখন আমরা হয়েছি যে আমরা আর বাজাইতাম না, এই সেইটা বন্ধ করে দিচ্ছি। যে আর না বাজে তুই তো না বাজেছ, যেহেতু 1 লাখ টাকা দিচ্ছি। পুরুষ যারা ছিল সবাই যেমন নামাজে গেছি, যাওয়ার পরে আমি হঠাৎ করে একটা ফোন পাইলাম যে ওদের বাড়ির মধ্যে একটা গোলমাল সৃষ্টি হয়েছে। ওরা আসছে, আসার পরে প্রায় 20-25 জন লোক এখানে গেটে উঠছে। ওঠার পরে এরা ওইখান থেকে দৌড়ে নিয়ে আসছে বাড়িতে মারছে।
প্রিয় ছাত্রদের কাঁধে চেপেই বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। 3 দফা জানাজা শেষে শুক্রবার বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেছেন, আরেফিন সিদ্দিকের পরিবারের ইচ্ছা অনুযায়ী তার জানাজা এবং দাফনের স্থান নির্ধারণ হয়েছে। তবে প্রিয় শিক্ষককে তার কর্মস্থলে না নিয়ে যাওয়ায় ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগমী থাকবো। যুগের চাহিদা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নতুন নতুন বিভাগ উনি খুলেছেন। আমাদের যেমন পাবলিক হেলথ, আমাদের রোবোটিক্স, আমাদের আবহাওয়া বিজ্ঞান, যেটা এখন আমাদের শিক্ষার্থীরা শিক্ষাও গ্রহণ করছে। মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরেফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন। ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। বিবৃতিতে এই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র শফকাত আলী খান বলেন, আফগানিস্তান থেকে ট্রেনে হামলা নেতৃত্ব দেওয়া হয় আর তাদের সহযোগিতা করা হয়েছে ভারত থেকে। শফকাত আলীর অভিযোগ, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে। এদিকে ইসলামাবাদের অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিলেন, সবাইকে জিম্মি করে বিএলএ। পরে সেনা অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করা হয়, নিহত হয় 33 হামলাকারী। 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর এবং 1 ইসরায়েলি মার্কিন নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। শুক্রবার মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত চুক্তি মোতাবেক এই শর্তে রাজি হয় হামাস। জীবিত জিম্মির নাম ইডেন আলেকজান্ডার। পেশায় তিনি একজন মার্কিন ইসরায়েলি সেনা। এছাড়া 4 দ্বৈত নাগরিকের মরদেহ হস্তান্তর করবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বন্দী অবস্থাতেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে কাতারের রাজধানী দোহায় চলছে গাজায় যুদ্ধবিরতির 2য় ধাপের আলোচনা। ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সহায়তা করছি যেন সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়। সরকারকে সাধুবাদ জানিয়ে মামুনুল হক জানান, গেল কয়েক বছরের চেয়ে এবার রমজানে দ্রব্যমূল্য কিছুটা কম, সাথে বিদ্যুৎ বিভ্রাট থেকে অনেকটা মুক্তি পেয়েছে দেশবাসী। ব্যভিচারকে ইসলাম সমর্থন করে না, তাই এমন পাপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা। রাজধানীর জনসন রোডের একটি রেস্টুরেন্টে দলটির মহানগর দক্ষিণে আয়োজিত এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান নেতারা। বলেন, আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন, একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। এজন্য দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তুলতে হবে জন ঐক্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বর্তমান সরকারের নানা সমালোচনা করেন দলটির নেতারা। গাজীপুরে টঙ্গী পূর্ব থানা ছাত্র দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গী তিস্তা গেট এলাকায় আয়োজন হয়, যাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে 7 বছর হয়রানি করেছে। সেই ফ্যাসিবাদ স্বৈরাচারের এদেশে আর ঠাঁই হবে না। তারা এখন আত্মগোপনে, তাই ইফতার মাহফিলে কোনো বাধা নেই। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চায় বলেও জানান তিনি। অন্যদিকে গাজীপুরের গাসা জাজিউর স্কুল মাঠে ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করে থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে প্রায় 2000 মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করা হয়, যাতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বাধা এবং দমনপীড়নের কারণে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। এদিকে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের স্মরণে আলোচনা এবং ইফতার মাহফিল আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম। শুক্রবার বিকেলে রাজধানী জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়শ্বরচন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাজনীতিতে নোমানের মতো নেতৃত্বের শূন্যতা জাতি দীর্ঘদিন অনুভব করবে। পরিশীলিত ধারার রাজনীতি চর্চা করেছেন তিনি। বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার ছিল গ্রহণযোগ্যতা।
ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল। রমজানের 13তম দিনে রাজধানী মিরপুরে 3 শতাধিক সীমিত আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যুবদলের পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। নেতারা বলেন, আয় বৈষম্যের কারণে সীমিত আয়ের মানুষ ভালোভাবে ইফতার করতে সক্ষম নন। সেই বিবেচনায় তারেক রহমান দেশের সব এলাকায় ভাসমান এবং সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। যুবদল উত্তর সেই নির্দেশনা মেনে মাসব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করবে।